আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে। আজকে তোমাদের বিষয় হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 1 আর অধ্যায় 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক এবং খ নম্বরে আসার মতো প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ক্লাসটা তোমরা দেখলেই ক এবং খ অধ্যায় 1 আর 2 এর কি কি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা 99% সম্পূর্ণ ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্লাস তোমাদের যদি এই অধ্যায়ের পিডিএফও লাগে, আমি পিডিএফও দিয়ে দিব, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবা, কমেন্টেই পিডিএফ পেয়ে যাবা তোমরা। চলো ক্লাসটা দ্রুত শুরু করি। প্রথমে আমরা শিখব অধ্যায় 1 এর ক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অধ্যায় 1 এর ক নম্বরের আগে প্রশ্নগুলো দেখব, তারপরে খ, আবার অধ্যায় 2 এর ক, তারপর অধ্যায় 2 এর খ দেখব। তো চলো আগে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম একটা কোশ্চেন যেটা বলেছে আপেক্ষিক ত্রুটি কাকে বলে। দেখো, পরিমাপের চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে কিন্তু আপেক্ষিক ত্রুটি বলা হয়। আপেক্ষিক ত্রুটির একটা অঙ্কও আছে গ ঘ নাম্বারে আসার জন্য। তো সেই ক্লাসটা তোমরা যারা দেখোনি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক থাকলো, তোমরা চাইলে ক্লাসগুলো করে আসতে পারো। তোমাদের গ ঘ নাম্বার, গ ঘ এর সৃজনশীল যেগুলো আসবে ইম্পর্টেন্ট, সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আপেক্ষিক ত্রুটি কি? পরিমাপের চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। এরপরে আসো 2 নম্বর প্রশ্নে যায়, পরিমাপের একক কাকে বলে? যে কোনো পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সময়ের সাথে সাথে অপরিবর্তনীয় একটি পরিমাণকে স্ট্যান্ড ধরা হয়, তাকেই পরিমাপের একক বলা হয়। এরপর আসো, পিচ কাকে বলে? স্ক্রু গজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর এটি যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকেই কিন্তু পিচ বলা হয়। তারপরে আসো, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এরপর আসো, ভার্নিয়ার সমপাতন কাকে বলে? ভার্নিয়ার স্কেলে যে দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায় তাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। এরপরে আসো, মাত্রা কাকে বলে? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলা হয়। আবার আসো, মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। আর তোমরা যদি চাও, কেউ কেউ এগুলোর আমার সাথে সাথে লিখেও নিতে পারো খাতায়, অথবা পিডিএফ চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ভাই বা স্যার আমার পিডিএফ প্রয়োজন, আমি সাথে সাথে তোমাকে পিডিএফ দিয়ে দিব। যে কমেন্ট করবে তাকে আমি পিডিএফ দিয়ে দিব। এরপরে আসো, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলা হয়? স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘোরালে এর প্রান্ত যে ভেজা দুটি যতটুকু সরে যায় বা তাকে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলা হয়। তো এটাই হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলা হয়। আমার এখানে কিছু বানান ভুল আছে। এবার আসো, লঘিষ্ঠ গণন কি? স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘোরালে প্রান্ত বা ত্রুটি যতটুকু সরে আসে তাকে কিন্তু ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন বলা হয়। আবার আসো, লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকেই বলা হয় লব্ধ রাশি। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় ক নম্বরের প্রশ্ন। এবার আমরা পরবর্তী পার্ট অর্থাৎ প্রথম অধ্যায়ের খ নম্বরে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। আর আমি আগে একটা কথা বলে রাখি, এই কোশ্চেনগুলো আমি কিছুটা বোর্ড কোশ্চেন প্লাস কিছুটা গুরুত্বপূর্ণ স্কুলের শীর্ষস্থানীয় স্কুল কোশ্চেন, মানে টেস্ট পেপার থেকেও তুলে ধরেছি তোমাদের মাঝে। তো এটা কোনো সন্দেহ নাই যে পরীক্ষায় নাও আসতে পারে, তোমরা পরীক্ষা দিয়ে আমার ভিডিওর সাথে মিলাবা। প্রত্যেকটা বোর্ডে আমি এই ক খ এর যে কয়টা প্রশ্ন আলোচনা করেছি প্রত্যেকটা বোর্ডে দেখবে 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবা। যদি 1 আর 2 অধ্যায়ের কোশ্চেন হয়, একটা না একটা কোশ্চেন কমন পাবাই তোমরা। আমি প্রত্যেকটা অধ্যায় ফিজিক্স আছে 1 থেকে 14টা, আমি প্রথম সাইডে আজকে 1 থেকে 2 এই দুটো অধ্যায়ের আলোচনা করলাম। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে, তোমরা যদি মনে করো ভাই এভাবে আমাদের সুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সিরিয়াল ভিত্তিক আমার কাছে প্রতিটা টপিকের উপর ক্লাস আছে, প্রতিটা অধ্যায়ের ক্লাস আছে, আমি তোমাদের সেগুলো দিয়ে দিব। চলো শুরু করা যাক।
সাইড ক্লিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। তো কোশ্চেন দেখো, সাইড ক্লিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের প্রধান স্কেলের ক্ষুদ্রতম কত ভাগ ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান তা দেখতে হয়। হ্যাঁ, তারপর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ দৈর্ঘ্য বিয়োগ করতে হয়। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগকে এস দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। আর আমি একটা ক্লাস তোমাদের জন্য ইউটিউবে আপলোড করেছি, একটা ক্লাসেই অধ্যায় 1 টু অধ্যায় 12 ফিজিক্সের পুরো সূত্র নিয়ে আলোচনা করেছি, মাত্রা নিয়ে আলোচনা করেছি, সূত্র কি করে ভাঙ্গি আসে সম্পূর্ণ একটা ক্লাসে মাত্র 53 মিনিটের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি। গোটা ফিজিক্স বইয়ের সকল সূত্র তোমরা পিডিএফ আকারে পাই যাচ্ছ সেখানে। তো আর দেরি করো না, এখনই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাও, দেখো এই ভিডিওটা কোথায়, অথবা আমি প্লে লিস্টেও দিয়ে দেবো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা চাইলে ফিজিক্সের সকল অধ্যায়ের সূত্রের ক্লাসটা দেখে নিতে পারো। তো চলো এবার 2 নাম্বার কোশ্চেনে যাই। মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কেন? একটি স্কেল সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে সে দাগ পর্যন্ত পরিমাপ করা যায়। মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে, তাই মিটার স্কেল ব্যবহার করে কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়। মিটার স্কেল ব্যবহার করে মিলিমিটারের চেয়ে দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। এবার আসো, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি কেন ব্যাখ্যা করো। যে বস্তু পরিমাপে আপেক্ষিক ত্রুটি কম সেটির পরিমাপে সঠিকতা বেশি। আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত ত্রুটি ইন্টু 100%। এখানে কিন্তু দুইটি না, এটা হবে ত্রুটি, আমার বাংলা লেখা একটু ভুল হয়েছে। তো এবার আসো, বস্তুর দৈর্ঘ্য বেশি হলে পরিমাপ করার মান বেশি হবে, তখন চূড়ান্ত ত্রুটি একই থাকলেও একটু সূত্র মতে কম হবে। 4 নম্বর কোশ্চেনে যাই। দৈর্ঘ্যের শুকনো ও নির্ভুল পরিমাপের জন্য স্কেল ব্যবহার করা হয় কেন? মানে দৈর্ঘ্যটা শুষ্ক ভাবে নির্ভুল মানে একবারে কোনো ভুল হবে না, এরকম পরিমাপের করার জন্য আমরা কোন স্কেলটা ব্যবহার করবো, এরকম একটা কোশ্চেন করেছে। তো উত্তর দেখি, দৈর্ঘ্যের শুষ্ক ও নির্ভুল পরিমাপের জন্য এমন ধরনের স্কেল ব্যবহার করা হয় যাতে দুটি স্কেল সমন্বয়ে সঠিক দৈর্ঘ্য নির্ণয় করা যায়। উপযুক্ত ধরনের স্কেলের ক্ষেত্রে সাইড ক্যালিপার্সের মিটার স্কেল ও ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজ একটি রৈখিক স্কেল ও একটি বৃত্তাকার স্কেলের সমন্বয়ে ঘটনাটা ঘটে। মানে এই কয়টা স্কেল এখানে ব্যবহার করতে বলেছে। এবার আসো পরের প্রশ্নে যাই। সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কোনো রাশির প্রকৃত মান জানার জন্য সঠিক পরিমাপের প্রয়োজন হয়, তবে একবারে প্রকৃত মান পাওয়া সম্ভব নয়। কিছুটা ত্রুটি অবশ্যই থাকবে। অনেক ক্ষেত্রে আছে যেখানে পরিমাপের ফলাফল মোটামুটি হলেও চলে, কিন্তু অনেক ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করা হয় কিন্তু প্রকৃত মানের কাছাকাছি পৌঁছানো যায়। যেমন স্বর্ণের মতো দামি দ্রব্যের পরিমাপ সঠিকভাবে পরিমাপ করতে হয়, আবার বৈজ্ঞানিক গবেষণায় পরিমাপ সবচেয়ে সঠিক হতে হয়, কারণ এর উপরে আবিষ্কার ও প্রযুক্তির বিকাশ নির্ভর করে। এক্ষেত্রে সমস্যাটি ত্রুটি অনেক ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। মানে এই সমস্যাগুলো ত্রুটি থাকা যাবে না, ত্রুটি থাকলে তা আমাদের জন্যই ক্ষতিকর। লাস্ট প্রশ্ন, সাইড ক্লিপার্সের সাহায্যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন? মিটার স্কেল বা মূল স্কেল ব্যবহার করে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য শুষ্কভাবে মাপা হয়। এর চেয়ে বেশি শুষ্কভাবে মাপতে হলে ভার্নিয়ার স্কেল অবশ্যই প্রয়োজন। এই উদ্দেশ্যে ক্যালিপার্সের মূল স্কেলের পাশাপাশি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এবার আসো পরবর্তী অধ্যায় 2 এর ক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলেছে ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশি ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। চলন গতি কাকে বলে? কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে ওই গতিকে চলন গতি বলা হয়। ঘূর্ণন গতি কাকে বলে? কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। গড় গতি কাকে বলে? যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তু গড়ে প্রতি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুর গড় গতি বলে।
সমত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে ত্বরণের পরিবর্তন না হলে ওই ত্বরণকেই সমত্বরণ বলে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুর কণা গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। স্পন্দন গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় যে কোনো একদিকে নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে সেই গতিকে বলা হয় কিন্তু স্পন্দন গতি। এবার আসো গতি কাকে বলে? এতক্ষণ করে আমরা খালি গতি জানি, স্পন্দন গতি কাকে বলে, দোলন গতি কাকে বলে, তো গতিটা কি সেটা তো জানতে হবে, তাই না? তো আসো গতি কাকে বলে? সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেই অবস্থানকেই বলা হয় পরিবর্তনের গতি। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? সুপার স্টার আমি বলে দিলাম। রাজশাহী বোর্ড আর ঢাকা বোর্ডের জন্য সুপার স্টার এটা আসার সম্ভাবনা বেশি। যারা রাজশাহী বা ঢাকা বোর্ডে আসো তাদের জন্য আমি সুপার স্টার বলে দিলাম এটা। কোন বস্তুর গতির বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটি গতি গণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এবার আসছে সন্ধিত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তুতে জীবন যায় কালার অর্ধেক সময়, মানে জীবন যাত্রা অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তবে সেই গতিকে সন্ধিত গতি বলে। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এবার আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি অধ্যায় 2 এর খ নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সরণ বস্তুর এর গতিপথের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। হ্যাঁ, সরণ হলো কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, এর মান বুঝতে না দিয়ে অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখার ন্যূনতম দূরত্ব, তাই বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এবার আসো, সম আয়তনে তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে কোনটা আগে পড়বে? সম আয়তনে তুলা ও পাথর বাতাসে কোনো উঁচু স্থান থেকে একই সময় ছেড়ে দিলে পাথর দিয়ে আগে মাটি স্পর্শ করবে, পরন্ত বস্তুর প্রথম সূত্র থেকে আমরা পাই তুলা ও পাথর একই সাথে সাথে মাটি স্পর্শ করা উচিত ছিল, কিন্তু বাতাসের বাধা তুলার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি বলে এর উপর বেশি কার্যকর, তাই এরা একই সাথে মাটি স্পর্শ করবে না। এবার আসো, নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক কেন? নিক্ষিপ্ত বস্তুর উপর অভিকর্ষ বল ক্রিয়া করায় এর ত্বরণ ঋণাত্মক হয়। বল বস্তুতে ত্বরণ ঘটায়, অভিকর্ষ বল নিজের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর দিকে যায়, তাই এর বেগ হ্রাস পায় অর্থাৎ ত্বরণ ঋণাত্মক হয়। এবার আসো, সুষম দুইটি চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে কেন, ব্যাখ্যা করো। দুটি প্রকাশের জন্য শুধু মানের দরকার হয় এবং বেগ প্রকাশের জন্য দিক এবং মানের উভয়ের প্রয়োজন হয়। কোনো চলমান বস্তু যদি বেগের মান একই থাকে কিন্তু দিক ভিন্ন হয়, অর্থাৎ বিভিন্ন দিকে চলমান থাকে, তখন দুটি সুষম হলেও বেগ হয় না। তারপর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দুটি বলে, আবার সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, অর্থাৎ দুটি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। তাই কোনো বস্তুর গতির মান একই থাকে, দিক পরিবর্তন হয়, কিন্তু দুটি সুষম হলেও বেগ সুষম হয় না। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ, অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ নয়, সুষম ত্বরণ ব্যাখ্যা করো। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আর সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণের জন্য কোনো বস্তুর উপর থেকে ছেড়ে দিলে তার মান 9.8 ms/2 গতিতে নিচে নেমে পড়তে থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 বেগে পরিবর্তন হতে থাকে, কিন্তু এই ত্বরণ সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট স্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট, অর্থাৎ সময়ের সাথে সাথে এই ধরনের কোনো পরিবর্তন হয় না, তাই অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ। লাস্ট প্রশ্ন মনে হয়, দোলনার গতি কোন ধরনের গতি?
দোলনাময় দোলনার গতি কোন ধরনের গতি? দোলনাময় দোলনার গতি হলো সরল স্পন্দন গতি। দোলনাময় দোলনার এর গতিতে কোনো বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাই এর গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। আবার এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় এর বিপরীত দিকে গমন করে, তাই এটি সরল স্পন্দন গতি। এ মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। ব্যাখ্যা করো। পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম স্থিতি বলে। পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম স্থিতিশীল বলে, কিন্তু এই মহাবিশ্বে এমন কোন প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি, তা আমরা কোনো আপাত বস্তুর স্থিতিশীল থেকে সাক্ষী নিতে পারি না, অর্থাৎ এই স্থিতিশীল মহাবিশ্বে সকল স্থিতিশীল আপেক্ষিক গতি বলা হয়।